হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমরা আমাদের যে টপিক চলছিল আমরা তার পরবর্তী পোর্শন থেকে শুরু করব। দেখো, আমাদের চ্যাপ্টারটা প্রায় শেষের পথে। আজকে যে চ্যাপ্টার আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি যে এক্সক্রিটরি সিস্টেমের যে ডিসঅর্ডারগুলো আছে, অর্থাৎ রেচনতন্ত্রের যে ডিসঅর্ডারগুলো আছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি বেস, সেই এনসিইআরটি বেসের যে ডিসঅর্ডারগুলো আছে যেগুলো আমাদের নিট পরীক্ষাতে এবং অন্যান্য পরীক্ষাতে কাজে লাগবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা পড়েছিলাম যে এক্সক্রিটরি সিস্টেম জিনিসটা কি সেটা আমরা অলরেডি জানি। স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ কিডনি, যেটাকে আমরা নেফ্রন বলেছিলাম, যার মেন কাজ ফিল্ট্রেশন করা, মূত্র তৈরি করা, এবং কিডনি রিলেটেড যে টপিক সেইগুলো, তার যে ডিসঅর্ডারগুলো আছে, তার যে প্রবলেমগুলো হয়, যে অসুবিধাগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হয়, যে ডিজিজগুলো আছে, রোগগুলো আছে, সেই সম্পর্কে আজকে আমরা পড়ব। দেখো, কিডনি হচ্ছে আমাদের একটা দেহের সবচেয়ে ভাইটাল অর্গান। মেনলি কি করে, আমাদের মূত্র তৈরি করে। আমাদের বডিতে দেহে উৎপন্ন যে সমস্ত নাইট্রোজেনিয়াস ওয়াস্ট, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলোকে দেহ থেকে বার করে দেয় সেই কিডনি। তার কি সুবিধা অসুবিধা আছে, কি ডিসফাংশন হয়, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখ, আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন, একটা রোগের নাম হচ্ছে ইউরিমিয়া। কি ম্যাল ফাংশনিং অফ দ্য কিডনি, যদি কিডনি কোনো সময় কাজ না করতে পারে, ম্যাল ফাংশন করে, ম্যাল ফাংশনিং অফ দ্য কিডনি ক্যান লিড টু অ্যাকুমুলেশন অফ ইউরিয়া ইন ব্লাড। যদি কিডনি ভালোভাবে ফাংশন না করতে পারে, তখন ইউরিয়া গুলোকে অ্যাকুমুলেশন করে কোথায়, আমাদের রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যেতে থাকে। কারণ কি, কিডনির মাধ্যমে আমাদের দেহ থেকে ইউরিয়া, হিপিরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের নাইট্রোজেন যে পদার্থগুলো আছে, সেগুলো দেহ থেকে এলিমিনেশন হয়, বেরিয়ে যায়। যদি কোনো কারণবশত কিডনি কাজ না করতে পারে, ঠিকঠাক ভাবে ফাংশন না করতে পারে, তখন কি হয়, ইউরিয়া আমাদের ব্লাডে বেড়ে যায়। সেই যে কন্ডিশনটার নাম, তার নাম হচ্ছে ইউরেমিয়া। আমরা দেখতে পাচ্ছি ইউরেমিয়া কি না, ইউরেমিয়া একটা কন্ডিশন। তাহলে ম্যালফাংশনিং অফ দ্য কিডনি ক্যান লিড টু দ্য অ্যাকুমুলেশন অফ ইউরিয়া ইন ব্লাড। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ ইউরেমিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। হুইচ ইজ হাইলি হার্মফুল অ্যান্ড মে লিড টু কিডনি ফেলিওর, যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং যার জন্য কি হতে পারে, আমাদের কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। কিডনি ফেলিওর হলে আমরা জানি কোনো কাজ করতে পারবে না, দেহে টক্সিসিটি বেড়ে যাবে, দেহে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেড়ে গেলে টক্সিসিটি হবে, হাত পা ফুলে যেতে পারে, রেচন পদার্থ বেরোবে না, মৃত্যু পর্যন্ত হতে পারে। দু নম্বর আমরা দেখতে পাচ্ছি যে হিমোডায়ালিসিস। কি ডায়ালিসিস না, হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিস কি একটা ট্রিটমেন্ট পদ্ধতি, যে পদ্ধতিটা মেনলি করা হয় কি, যখন আমাদের বডিতে এই সমস্ত নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো বেরোতে পারছে না, কেন না, কিডনি ঠিকঠাক ভাবে ফাংশন করতে পারছে না, কিডনি ম্যালফাংশনিং করছে। এই তো বলছি, হিমোডায়ালিসিস এ ট্রিটমেন্ট দ্যাট ফিল্টার্স ওয়াস্ট এন্ড এক্সেস ফ্লুইড ফ্রম ইওর ব্লাড হোয়েন ইওর কিডনি আর নো লঙ্গার ফাংশনিং প্রপারলি। যখন আমাদের নর্মাল বডি যে হিউম্যান যে কিডনি বা আমাদের নর্মাল যে কিডনি যে সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে থাকে, যখন তারা কাজ করতে পারে না, যখন বডি থেকে নাইট্রোজেনিয়াস ওয়াস্ট ম্যাটেরিয়ালকে রিমুভ করতে পারে না, তখন কি করা হয়, আর্টিফিশিয়াল পদ্ধতিতে আমাদের হিমোডায়ালিসিস করা হয়। কেন না, ব্লাডের মধ্যে সেই টক্সিক পদার্থগুলো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো প্রচুর পরিমাণে অ্যাকুমুলেশন হয়েছে, বডি টক্সিসিটি হয়ে গেছে। সেই জন্য আমাদের বডি থেকে ওই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলোকে বার করে দেওয়ার যে পদ্ধতি, যে ট্রিটমেন্ট পদ্ধতি, এটা হচ্ছে হিমোডায়ালিসিস। আমরা সাধারণত শুনেই থাকি যে ডায়ালিসিস বিভিন্ন জায়গায় হয়। যদি দুটো কিডনি ফেলিওর হয়ে থাকে, অনেকে শুনে থাকি কিডনি ফেলিওর হয়ে গেছে, কিডনি কাজ করতে পারছে না, ডায়ালিসিস করতে হয়। সপ্তাহে 1 দিন, কারো সপ্তাহে 2 দিন, কারো সপ্তাহে 3 দিন কিডনি ডায়ালিসিস করতে হয়। হাইলি কস্টলি এবং খুব পেনফুল। কিন্তু বেঁচে থাকার জন্য
বডি থেকে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বার করে দেওয়ার জন্য এটা একটা সঠিক পদ্ধতি। অয়েললি ইউজ হয়, ম্যাক্সিমাম যাদের কিডনি ফেলিয়ার হয় তারা কিন্তু এই ডায়ালিসিস পদ্ধতির মাধ্যমে বডি থেকে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলোকে বার করে দেয়। কি না এই ডায়ালিসিস পদ্ধতিতে কি আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেহ থেকে রক্ত যাচ্ছে, এখানে কি আছে না একটা আর্টেরিয়াল প্রেসার মনিটর আছে, যারা আমাদের প্রেসারকে মনিটর করছে, ব্লাড গুলোকে পাম্প করে দেওয়া হচ্ছে, দিয়ে কি করা হচ্ছে না ওই ব্লাডের মধ্যে পাইপের মধ্য দিয়ে ব্লাড যাচ্ছে, ব্লাড বডি থেকে যখন বেরিয়ে যাচ্ছে ক্লটিং হয়ে যেতে পারে। আমরা জানি দেহের বাইরে থেকে যখন রক্ত বা ব্লাড বেরিয়ে যায় তখন কোয়াগুলেশন হয়ে যায়, রক্ত তঞ্জন হয়ে যায়, ক্লট হয়ে যায়। সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করা হয়, ওই টিউবের মধ্যে পুশ করে দেওয়া হয়, ইনজেকশন করে দেওয়া হয় কি না হেপারিন, যার মেন কাজ হচ্ছে টু প্রিভেন্ট দ্য ক্লটিং, যাতে রক্ত জমাট না বাঁধে। সেই জন্য কি করা হয় না হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স যেটা ওর মধ্যে প্রবেশ করানো হয়। তারপরে দেখতে পাচ্ছি ইনজেকশনের মধ্যে দিয়ে দিয়েছে হেপারিন। ডায়ালাইজার ইনফ্লো প্রেসার মনিটর, এখানে একটা ডায়ালাইজার আছে যার মাধ্যমে মেনলি কি হয় না আমাদের নাইট্রোজেনিয়াস ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো ফিল্ট্রেশন হয়। এই ডায়ালাইজারের মধ্যে কি হয়, ডায়ালাইজার প্রেসার ক্রিয়েট করা হয়, ডায়ালাইজারের ফিল্টার থাকে, আমরা জানি ওইখানে একটা টিউব ইউজ করা হয় যেটা সেলোফেন টিউব। সেই সেলোফেন টিউবের মাধ্যমে কি হয় না আমাদের ওইটা পোরাস হয়, ওর মাধ্যমে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো এলিমিনেশন হয়ে যায়, এবং যেটা ফিল্ট্রেশন হলো সেই ফিল্ট্রেশন ব্লাডটা চলে আসবে কোথায়, আবার সেটাকে বডিতে ঢোকানো হবে। এইভাবে যাদের কিডনি ফেলিওর হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, যাদের ক্ষেত্রে ডায়ালিসিস করা দরকার, বডিতে টক্সিসিটি হয়ে গেছে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেরোতে পারছে না, এইভাবে তাদের ক্ষেত্রে কি করা হয় না ডায়ালিসিস করা হয়, হিমোডায়ালিসিস করা হয়। এটা অত্যন্ত একটা আধুনিক পদ্ধতি এবং সর্বজন গ্রাহ্য, সব জায়গাতে হয়ে থাকে। এটা আমরা মেনলি দেখে থাকি যাদের ক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ফেলিয়ার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ডায়ালিসিস অত্যন্ত জরুরি, আর কোনো পথ থাকে না এটা বিকল্প ছাড়া। রেনাল ফেলিওর, রেনাল ফেলিওর জিনিসটা কি না কিডনি যদি কোনো কারণবশত ফেল হয়ে যায়, কোনো কাজ না করতে পারে, রেনাল ফেলিওর অলসো নোন অ্যাজ কিডনি ফেলিওর is a condition where the kidney are unable to filtrate wash and extra water from the blood or balance the body chemicals। তাহলে কি না কিডনি ফেলিওর রিনাল ফেলিওর একটা কন্ডিশন যেখানে কিডনি আনএবল, কিসে আনএবল, অক্ষম হয়ে গেছে ফিল্ট্রেট করতে, বডি থেকে যে সমস্ত নাইট্রোজেনের ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে ফিল্ট্রেট করতে অক্ষম হয়ে গেছে, আর পারছে না, কিডনি ফেলিওর হয়ে গেছে। আর বডির যে অ্যাসিড ব্যালেন্স, বডি যে আয়নিক ব্যালেন্স, যে বডি যে কেমিক্যাল ব্যালেন্স, সেগুলো কিন্তু রেগুলেশন করতে পারছে না, কিডনি নষ্ট হয়ে গেছে, ফেল হয়ে গেছে। সেই রকম কন্ডিশনকে আমরা রেনাল ফেলিওর বলে থাকি। নিটে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রেনাল ফেলিওর, যেটা আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা বইয়ে যেটুকু দেওয়া আছে আমরা সেটুকু জানি। এরপরে দেখো রেনাল ক্যালকুলি। রেনাল ক্যালকুলি একটা বিশাল বড় ভাইটাল টপিক, যেটা আমরা সাধারণত শুনে থাকি যে কিডনিতে আমার স্টোন হয়েছে, বা আমার মায়ের স্টোন হয়েছে, বাবার স্টোন হয়েছে, দাদু দিদার স্টোন হয়েছে, কিডনিতে স্টোন বা পাথর। কি জিনিসটা কি না বডিতে স্টোন অর ইনসলিবল মাস অফ ক্রিস্টালাইজ সল্ট, যদি কিডনিতে ক্রিস্টালাইজ সল্ট দ্যাট মিনস অক্সালেট বা এই সমস্ত জাতীয় আরো কিছু সাবস্টেন্স বা পদার্থ যদি জমা হয়ে যায়, তখন সেই যে কন্ডিশনটা হয় তখন তাকে আমরা বলি কিডনি স্টোন, और আমরা বলে থাকি রেনাল ক্যালকুলি মেডিকেলের ভাষায়। তো স্টোন or insoluble mass crystallized salt that is oxalate ECT from within the kidney। আমরা ছবিটা আমরা এরপরে দেখলে বুঝতে পারবো। এটা কিডনি, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, স্টোন জমা হয়েছে। এবারে এই যে কিডনি স্টোন এর সাইজ কিন্তু বিভিন্ন রকম হয়, সময়ের সাথে সাথে এগুলো কিন্তু বাড়তে থাকে। আমরা যদি আর্লি ডিটেকশন হয়, ট্রিটমেন্ট করায়,
তাহলে অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারে। না হলে অনেক সময় কি হয়, সার্জারি দরকার পড়ে। না হলে অনেক সময় কি হয়, এইগুলোকে স্টোনগুলোকে এর মাধ্যমে আস্তে আস্তে যদি সাইজ ছোট হয় বাইরে বার করে নিয়ে এসে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বার করে দেওয়া হয়, সেটা অনেক সময় পেনফুল হয়ে থাকে। বর্তমানে উন্নত মানের চিকিৎসা এগুলো খুব সহজেই বডিতে ডিটেক্ট করা যায়, বডি থেকে রিমুভ করা যায় বাই সার্জিক্যাল প্রসিডিওর অর নর্মাল ট্রিটমেন্টের মাধ্যমে মধ্য দিয়ে। এরকম অবস্থা কেন হয় কিডনি স্টোন বা রেনাল স্টোন? সাধারণত যদি কোনো ব্যক্তি আমরা দেখে থাকি যে জল কম খায়, বডিতে ওয়াস্ট ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে, তখন কিন্তু এই কিডনি আস্তে আস্তে কাজ করতে পারে না। তখন ওই ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো, অক্সালেট জাতীয় পদার্থগুলো জমা হতে হতে স্টোন লাইক বা ইনসলিবল মাস তৈরি করে। ওই ইনসলিবল মাস গুলোই আস্তে আস্তে জমা হয় স্টোন লাইক স্ট্রাকচার তৈরি করে, যা ক্রিস্টালাইজ ফর্মে থাকে। তখন তাকে আমরা বলি যে কিডনি স্টোন ও রেনাল স্টোন। এবং এগুলো সহজেই এখন ডিটেকশন করা যায়, ভয় খাওয়ার কিছু নেই। সহজে বডি থেকে রিমুভ করে দেয় বা সার্জিক্যাল মেথডের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে এগুলোকে আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো করে দেহের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বডির বাইরে বার করে দেওয়া যায়। গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস জিনিসটা কি? আমরা জানি যে নেফ্রনের একটা ভাইটাল পার্ট হচ্ছে গ্লোমেরুলাস। যদি আমরা দেখি স্ট্রাকচার তাহলে দেখতে পাবো যদি কোনো কারণবশত ইফ যদি কোনো কারণবশত এই নেফ্রনের এই যে গ্লোমেরুলাস গুলো যদি কোনো কারণবশত ইনফ্লামেশন হয়, তখন সেই কন্ডিশনকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা শুনে থাকি, বা অনেক সময় যে এটাকে ব্রাইট ডিজিজও বলা হয়ে থাকে। ব্রাইট ডিজিজ কেন ব্রাইট ডিজিজ? একে অনেক সময় ব্রাইট ডিজিজও বলা হয়। বিজ্ঞানী রিচার্ড ব্রাইট এটি প্রথম লক্ষ্য করেছিলেন বলে একে আমরা ব্রাইট ডিজিজও বলে থাকি। কি কন্ডিশন কি না, নেফ্রনের একটা মেন পার্ট আমরা দেখতে বামেন ক্যাপসুল, তার আগে নেটওয়ার্ক লাইক যে স্ট্রাকচার তৈরি করেছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে যদি কোনো কারণবশত প্রদাহ হয়, দ্যাট মিন ইনফ্লামেশন হয়, গ্লোমেরুলাস গুলো ফুলে যায়, সেই কন্ডিশনকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। Glomerulonephritis is a kidney disease that occurs when the glomeruli or filters in the kidneys become inflamed. কি হয়ে যায়? ইনফ্ল্যাম হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়। সেই যে কন্ডিশনটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। গুড। গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে আমরা যদি দেখি এটা নরমাল কিডনি, আমরা দেখতে পাচ্ছি নরমাল কিডনি, দেখতে পাচ্ছি রেনাল পেলভিস আছে, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পিরামিড, সমস্ত কিছু ঠিকঠাক আছে। যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখি, ইনফ্লামেশন হয়ে গেছে অফ দ্য গ্লোমেরুলি। গ্লোমেরুলি কি হয়ে গেছে, এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো এখানে কি হয়েছে, ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হয়েছে, ফুলে গেছে। অফ দ্য স্মল ব্লাড ভেসেল, এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে তারও কি হয়েছে, ইনফ্লামেশন হয়ে গেছে। তাহলে আমরা নর্মাল কিডনির সঙ্গে একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস যে কিডনি, তার ডিফারেন্সিয়েশন করলেই, দেখলেই, ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে দুটো কিন্তু সম্পূর্ণ একটা আলাদা অবস্থা। নর্মাল কিডনিতে কত সুন্দর নর্মাল আছে, কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কারণ কি না, এখানে গ্লোমেরুলাস গুলো ইনফ্লামেশন হয়ে গেছে, প্রদাহ হয়ে গেছে, ফুলে গেছে। তাহলে এই যে কন্ডিশনটাকে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। ক্লিয়ার? এবারে আরেকটা জিনিস আমি বলে দিই যে এখানে
অনেক সময় আমাদের দরকার হয়ে পড়ে কিডনি ট্রান্সপ্লান্টেশন। কিডনি ট্রান্সপ্লান্টেশন কি, কিডনি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, কাজ না করতে পারে, তখন কি করা হয়, অন্য ডোনারের বডি থেকে কিডনিকে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে অবভিয়াসলি ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ ম্যাচ হতে হবে, কিডনির ম্যাচ হতে হবে, সমস্ত কিছু ম্যাচ হয়, তখন কিডনি কিন্তু এক বডি থেকে অন্য বডিতে ট্রান্সপ্লান্টেশন করা যায়। আধুনিক বিজ্ঞানের মতে যে এটা এখন কিছুই ব্যাপার নয়, এখন করা হচ্ছে, গোটা বিশ্বব্যাপী কিডনি ট্রান্সপ্লান্টেশন চলছে, তো ভয়ের কিছু কারণ নেই। গুড। এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন আমরা দেখে নেব, যেগুলো অলরেডি আমরা আগে পড়েছি, যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। 2-4টে কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। দেখো কি কোশ্চেন না, this happens, the proximal convoluted tubule is removed from nephron. নেফ্রন থেকে যদি আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবকে কি করি না, রিমুভ করি, তাহলে কি জিনিসটা দাঁড়াবে, এই প্রথম যে পোর্শনটা এটা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবকে যদি আমরা রিমুভ করে দিই, এই জন্য কোশ্চেন হ্যাপেন্স দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউব ইজ রিমুভ ফ্রম নেফ্রন। নেফ্রন থেকে যদি আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবকে রিমুভ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটতে পারে। 1 নম্বর বলছে ইউরিন ইজ নট ফর্ম। ইউরিন ইজ নট ফর্ম না, ইউরিন তো তৈরি হবে, পিসিটির কাজকে আমরা দেখলে বুঝতে পারবো। 2 নাম্বার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ইউরিন ইজ আনএফেক্টেড, এটা তো কিছু নাই। 3 নাম্বার বা সি, ইউরিন ইজ মোর কনসেন্ট্রেট না, পিসিটির কোনো ভূমিকায় নেই যে ইউরিন কনসেন্ট্রেট হবে না ডাইলিউশন হবে, তাতে কিন্তু পিসিটির কোনো ভূমিকা নেই। এবারে দেখতে পাবো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি দেখতে পাবো না, ইউরিন ইজ মোর ডায়ালেটেড। ইট ইজ দ্য 100% রাইট। কেন ইউরিন ইজ মোর ডায়ালেটেড হবে না, পিসিটি থেকে 80% থেকে 90% রিঅবজর্পশন হয় অ্যাকর্ডিং টু এনসিইআরটি। অ্যাকর্ডিং টু এনসিইআরটি তে আমরা জানি যে পিসিটি তে 80 থেকে 90% ইলেকট্রোলাইটস, সোডিয়াম, গ্লুকোজ, বিভিন্ন ধরনের আয়ন রিঅবজর্পশন হয়, বডিতে চলে যায়। যদি আমরা এটাকে কেটে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, মোর ডাইলুটেড ইউরিন তৈরি হবে। ইজ দ্য 100% রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে আমি যদি নেফ্রন থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবকে যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটবে বুঝতেই পারছি যে অপশন ডি আছে, ইউরিন ইজ মোর ডাইলেটেড। মোর ডাইলেটেড ইউরিন তৈরি হবে, কারণ কি না, পিসিটির কাজ ছিল, আমরা জানি যে এখানে কাজ ছিল রিঅবজর্পশন করা, পুনঃশোষণ করা। এখানে পুনঃশোষণ হবে না কেটে বাদ দিয়ে দিলে, মোর ডাইলুটেড ইউরিন রিমুভ ফ্রম আওয়ার বডি, আমাদের বডি থেকে ডাইলুটেড ইউরিন কিন্তু বেরিয়ে যেতে থাকবে। গুড। 2 নম্বর কোশ্চেন, কিডনি ইজ দ্য হিউম্যান বডি এক্সটেন্ড ফ্রম দিস লেভেল। আমাদের বডিতে, হিউম্যান বডিতে কিডনির অবস্থান কোথায়, আমরা জানি যে আমাদের যে থোরাসিক ভার্টিব্রি আছে, আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, যদি আমরা দেখি এই ভার্টিব্রাল কলামের, আমাদের ভার্টিব্রাল কলামে কতগুলো আছে না, সার্ভাইকেল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 1টা, কক্সিজিয়াল 1টা। তাহলে C1 থেকে 7, থোরাসিক 1 থেকে 12টা, লাম্বার 1 থেকে 5টা, স্যাক্রাল 1 থেকে 1টা, ফিউজ FUACD ফিউজ, কক্সিজুয়াল 1টা ফিউজ কন্ডিশনাল। এই থোরাসিক 12 এবং লাম্বার 3 এর মধ্যে T12
T12 এবং L3 এর মাঝে যদি আমরা এটাকে 11 ধরি, L1 আমরা যদি এটাকে T12 ধরি, এটা L1, L2 এবং L3। T12 এবং L3 এর মাঝে আমাদের কিন্তু কিডনির অবস্থান আছে। আমাদের হিউম্যান কিডনি সিচুয়েটেড T12 এবং L3 এর মাঝে। তাহলে আমরা কোশ্চেন গুলো দেখবো যে 5 thoracic vertebrae and 3rd lumbar vertebrae না, 8 thoracic vertebrae and 12 lumbar vertebrae না, 10 thoracic vertebrae and 5 lumbar vertebrae না, 12 thoracic vertebrae to 3rd lumbar vertebrae। It is the 100% right answer। আমাদের হিউম্যান কিডনি সিচুয়েটেড thoracic 12 এবং লাম্বার 3 এর মাঝে অবস্থান করে হিউম্যান কিডনি। এইগুলো পরীক্ষায় ভিভিআই কোশ্চেন, পরীক্ষা কোশ্চেন আছে। Third question, the reason why right kidney is slightly slower than the left। রাইট কিডনিটা কেন লোয়ার হয় দেন লেফটের তুলনায়? কারণ কি the left kidney is bigger than right? No. Considerable space occupied by the heart? না. Considerable space occupied by the liver on the right side? The right kidney is bigger than the left। তাহলে কোশ্চেনটা কি বলছে ভালো করে আরেকবার দেখবো আমরা। বলছে the reason why the right kidney is slightly lower, কেন রাইট কিডনিটা আমাদের ডান কিডনিটা কেন কম হয়, লোয়ার হয় দেন দ্য লেফট, পজিশনটা লোয়ার হয় দেন লেফটের তুলনায়? না, কারণ বিকজ দ্য কনসিডারেবল স্পেস অকুপাইড বাই দ্য লিভার অন দ্য রাইট সাইড, আমাদের রাইট সাইডে লিভার থাকে, সে কিন্তু একটা স্পেস নেয়, তাই জন্য কি হয় আমাদের স্লাইডলি লোয়ার হয় দেন দ্য লেফটের তুলনায়। ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের রাইট কিডনি ইজ স্লাইডলি লোয়ার দেন লেফট। Answer is considerable space occupied by the liver on the right side is the right answer। আমরা দু একটা কোশ্চেন, তিনটে কোশ্চেন আলোচনা করে আজকের এই পর্ব এখানে শেষ করলাম। তোমরা সবাই কোশ্চেন গুলো ঘরে প্র্যাকটিস করবে, যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ক্লাসগুলো তোমরা সবাই করো মন দিয়ে, তাহলে আগামীতে তোমাদের সাফল্যে আমরা খুশি হব। ধন্যবাদ। তোমাদের সঙ্গে ফারুক স্যার, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।